So, গত ক্লাসে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলেছিলাম। পার্টিসিপল হলো তিন প্রকার। ভার্বের সাথে আইএনজি করে যখন পার্টিসিপল হয় এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর আজকে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করব, দুইটা বিসিএস এ পরপর পড়েছে, তার নাম হলো, তাহলে ভার্বের সাথে আইএনজি করে হলে তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আবার পার্টিসিপল হলো আরেকটি আমরা নাম বলছি, ভার্বের 3 নাম্বার রূপ যখন হয় এটিকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। ভার্বের 2 নাম্বার রূপ না, মনে রাখবে V3। সো খুব সংক্ষেপে তোমরা একটু লিখে নিতে পারো পাস্ট পার্টিসিপলটা কিভাবে আইডেন্টিফাই করবে। বলো তো, পাস্ট পার্টিসিপল সেন্টেন্সে গৌরাঙ্গ কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে? একটু লিখে রাখো সবাই দুইটা লাইন। ভার্বের 3 নাম্বার রূপ যখন কোন সেন্টেন্সে আর্টিকেল ও নাউনের মাঝে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তা মূলত পাস্ট পার্টিসিপল। V3 যখন কোন সেন্টেন্সে আর্টিকেল ও নাউনের মাঝে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, কার মাঝে বসে বলো? পার্টিসিপলের ধর্মই হলো তা আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে। ভার্বের 3 নাম্বার রূপ যখন কোন সেন্টেন্সে আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। হ্যাঁ, আর্টিকেল আর কার মাঝে থাকবে বলো? আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তাকে পাস্ট পার্টিসিপল বলে। আশা করি রেকর্ডেড আছে, নিজেরা শুনে লিখে নিতে পারবে। তাহলে পাস্ট পার্টিসিপল কি বললাম বলো তো দেখি? বিথি মাগুরা বলতে পারবে নিঃসন্দেহে, সিনিয়র মোস্ট। জুনিয়রদের মধ্যে বলো দেখি, রিয়া আক্তার, সীমা পারভিন, পাস্ট পার্টিসিপল কাকে বলে? আর্টিকেলস এবং নাউনের মাঝে যে শব্দ অ্যাডজেক্টিভ হয় তাই পাস্ট পার্টিসিপল। বলো তনুশ্রী, বলো দেখি। আমরা একটি সেন্টেন্স লিখেছি, আই স এ ব্রোকেন শিপ, আমি একটি ভাঙা জাহাজ দেখলাম। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি এবং ফাইনাইট ভার্ব কোনটি, যেটি না হলে সেন্টেন্সে হতো না? সেটি হলো স। সেন্টেন্সে হতো। সাবজেক্টের সাথেই যে ভার্বটা অবস্থান করে তা মূলত ফাইনাইট ভার্ব। একটু মিউট করে নিতে হবে, যাকে প্রশ্ন করবো শুধু সে আনমিউট করে নেবে। রিয়া একটা মিউট করে নাও। তাহলে আই স এ ব্রোকেন শিপ, আমি একটি ভাঙা জাহাজ দেখলাম। এখন পরীক্ষার প্রশ্ন এটা পড়েছিল এবং সেখানে জানতে চাওয়া হয়েছে, এখানে ব্রেকও একটি ভার্ব, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই যে ভার্বের 3 নাম্বার রূপ, এটা এখানে কোন ভার্ব? এটা কি ইনফিনিটিভ নাকি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল? তো তুমি শুধু খেয়াল করো, আর্টিকেল আর নাউনের মাঝে, শিপ কোনো কিছুর নামকে নাউন বলে। আবার যারা একটু মেধাবী তাদেরকে আমি অন্যভাবে শেখাবো, তাদেরকে শিখিয়েছি আর্টিকেলের পরে দুটো শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ হয়, একটি নাউন হয়। অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ যখন ভার্বের 3 নাম্বার রূপ হয় তার নাম হলো পাস্ট পার্টিসিপল। এই লাইনটা কি বললাম বলো সামিয়া? অ্যাডজেক্টিভের ধর্মের কথা বলছিলাম, যদি ভার্বের সাথে আইএনজি করে হয় তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ যখন ভার্বের 3 নাম্বার রূপ হয়ে হয় সেন্টেন্সে তার নাম হলো পাস্ট পার্টিসিপল। আবার দেখো 38তম বিসিএস এর কোশ্চেন দেখো, এ রিটায়ার্ড অফিসার লিভস ইন দ্য নেক্সট ডোর। বলো সোয়া, বলো দেখি এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা এবং সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলো তো? ভার্বটা ট্রাই টু আইডেন্টিফাই। এই যে লিভস ইন দ্য নেক্সট ডোর, এই বসবাস করে, এটি হলো সেন্টেন্সের ভার্ব। মনে রাখবে আজীবনের জন্য, ভার্বের আগে যে অংশ থাকে পুরোটাই হলো সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট। আর বিশেষ পরীক্ষায় পড়েছিল 38-এ, এইখানে সেন্টেন্সে রিটায়ার্ডটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, পাস্ট পার্টিসিপল নাকি পারফেক্ট পার্টিসিপল? কি হবে বলো তো? রিটায়ার্ড, রিটায়ার্ড। আর্টিকেল আর নাউনের মাঝে ভার্বের 3 নাম্বার রো,
যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার নাম হলো পাস্ট পার্টিসিপল। সাবজেক্টিভ থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে। শর্টকাট চেনার স্ট্র্যাটেজি হলো আর্টিকেল আর নাউনের মাঝে থাকবে। আরো মেধাবীদের জন্য, যারা বিসিএস ফাইটার, তারা কখনো পাস্ট পার্টিসিপল নাকি প্রেজেন্ট পার্টিসিপল এগুলোর পিছিয়ে দৌড়াদৌড়ি করবে না। তারা দৌড়াদৌড়ি করবে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। ভালো করে শুনে রাখো যারা বিসিএস ক্যাডার হতে চায়। তারা কখনো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড এগুলোর পিছিয়ে দৌড়াবে না। তাদের একটাই টার্গেট, এটি কোন পার্টস অফ স্পিচ। তাদেরকে বলেছি সাবজেক্টে আর্টিকেলের পরে একটা শব্দ হলে নাউন, দুইটা শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। বলেছি এটা তোমাদেরকে নাকি অফলাইনে পড়ালাম? বলেছেন স্যার। আচ্ছা, তাহলে এটা অ্যাডজেক্টিভ এটা নাউন। আর অ্যাডজেক্টিভ যখন ভার্বের 3 নম্বর রূপ হয় তার সবসময় পাস্ট পার্টিসিপল। ইভেন একটু খেয়াল করো, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নিঃসন্দেহে তোমরা বলবে এই সেন্টেন্সে ডু হলো ফাইনাইট ভার্ব, কিন্তু যখন এটি ডান হয়েছে V3, হ্যাঁ, ইংল্যান্ডের এক ম্যাডাম ক্লাস নিচ্ছে দেখলাম, যত পারফেক্ট টেন্স আছে যেখানে V3 ব্যবহার করা হয় সবই পাস্ট পার্টিসিপল। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে বাংলাদেশের স্টাইলেই পড়ে, যেভাবে তোমরা চাকরিতে প্রশ্ন উত্তর করতে পারবে। আরো উদাহরণ দেখো, একটি ফুটান্ত ফুল কে সুন্দর দেখায়। বলো এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা, যেটা না হলে সেন্টেন্স হতো না? এই যে লুকস, ভার্বের আগে সাবজেক্টে দেখো এ ব্লুমড ফ্লাওয়ার, এই যে V3 অতিরিক্ত, একটি ফুটান্ত ফুল, এখানে আর্টিকেল আর নাউনের মাঝে এই যে ভার্বের 3 নম্বর রূপ, দিস ইজ কল্ড পাস্ট পার্টিসিপল। আবার লাস্ট 43 বা 44 বিসিএস এর কোশ্চেন দেখো, এ বার্নড চাইল্ড, এর ইংলিশ কি হবে বলো, বাংলা কি হবে? ডিড সেট ফায়ার। একটু আগুনে পুড়ে যাওয়া শিশু আগুন দেখলে চিৎকার করে ওঠে, ভয় পায়, আটকে ওঠে। এই ডিডস, ডিডস শব্দের অর্থ হলো ভয় পাওয়া, আটকে ওঠা, চিৎকার করে ওঠা। হ্যাঁ, বুঝতেই পারছো বিসিএস এর কোশ্চেন ছিল এখানে BURNT, বার্নড, এই যে V3 ভার্বের 3 নম্বর রূপ, এটি আসলে কি? আশা করি সবাই বুঝতে পারছো, এটি হলো মেন ভার্ব, যা না হলে সেন্টেন্স হতো না। ভার্বের আগে আর্টিকেলের পরে দুইটা শব্দ, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। আবার যারা প্রাইমারি পরীক্ষার্থী তাদের জন্য একটাই স্ট্র্যাটেজি, আর্টিকেল আর নাউনের মাঝে থাকবে। আর্টিকেল আর নাউনের মাঝে V3 যখন, হ্যাঁ, ভার্বের 3 নম্বর রূপ যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, দিস ইজ কল্ড পাস্ট পার্টিসিপল। তোমরা যদি আরো, এটা অনেকগুলো সাবজেক্টে উদাহরণ দিয়েছে, আরো যদি একটা অবজেক্টে দেখায় প্রয়োজনে। আমার কথা বুঝতে পারছো সবাই? আরো দু একটা প্রশ্ন দেখো, এটা 3বার বিসিএস এ পড়েছে, পাস্ট পার্টিসিপলের কোশ্চেন। তাহলে বার্নড চাইল্ড ডিডস এট ফায়ার মানে কি বলো? আগুনে পোড়া শিশু, মানে যে শিশু আগুনে পুড়েছে সে আগুন দেখলে চিৎকার করে ওঠে, হ্যাঁ, ভয় পেয়ে ওঠে। যাই, আচ্ছা, দেখো আরেকটি রিয়েল পরীক্ষার প্রশ্ন দেখো, বলো দেখি, তৃষা হাজরা আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম। এই স্টিল, স্টোল, স্টোলেন, স্টোলেন বাংলা কি বলো তো? চুরি করা। চুরি করা। তাহলে আমি কি চুরি করা শিশু খুঁজে পেলাম? কথা সত্য। হ্যাঁ, আই ফাউন্ড এ স্টোলেন চাইল্ড। বা এখানে আসলে স্টোলেন হলে চাইল্ড হবে না, শব্দটা স্টোলেন হলে মানিব্যাগ হলে বানাতো। এখানে হারিয়ে যাওয়া হলেই সব থেকে ভালো হয়, তাই না? LOS, লস, LOSS, এর V3 হলো LOST, লস্ট। তাহলে আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম, এটি হলো সেন্টেন্সের সাবজেক্ট, এটি হলো মেন ভার্ব। বাক্যটা পাস্ট টেন্সে লেখা। কি খুঁজে পেলাম? একটি হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেলাম। এই যে অতিরিক্ত V3, এটার নামই হলো পাস্ট পার্টিসিপল। কখনো সাবজেক্টে থাকে, কখনো অবজেক্টে থাকছে, কিন্তু স্ট্রাকচারটা আশা করি সেম, তোমরা বুঝতে পারবে। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কয়টা? একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব।
ফাইনাইট ভার্বের নাম দুইটা, হয় সে ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ। নন ফাইনাইট ভার্বের অনেকগুলো নাম আছে, জিরান্ট হতে পারে, পার্টিসিপল হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। পার্টিসিপল হলে তার আবার নাম তিনটা, প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট নাকি পারফেক্ট। তোমাদেরকে আমি এখন শেখানোর চেষ্টা করছি একটা ইংলিশ সেন্টেন্সে যত ধরনের ভার্ব আছে এটা খুঁজে বের করতে পারো কিনা, তারপর আমরা 1 নাম্বার লেকচার দিব এবং পড়ানো শুরু করব। তাহলে তার আগে আমাদের একটাই দায়িত্ব, ভার্বটা আইডেন্টিফাই করা। আশা করি এটা বুঝতে পারছো, হ্যাঁ? তাহলে সাবজেক্টেও থাকতে পারে, অবজেক্টেও থাকতে পারে, স্টাইল গুলো অলমোস্ট সেম। আরেকটি পার্টিসিপল রয়েছে, তার নাম হলো পারফেক্ট পার্টিসিপল। যদিও সাধারণত চাকরির প্রশ্ন সরাসরি হয় না, বাট এবার ফর দ্য ফার্স্ট টাইম এই যে 45 BCS এ বেশ কিছু গ্রামার প্রশ্ন ছিল যার লেখার স্টাইলটা ছিল পারফেক্ট পার্টিসিপল। বলো গৌরাঙ্গ, পারফেক্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়? Having plus V3. এর কাজটা কি সেন্টেন্সে বলো তো সামিয়া। এটাও V3, কিন্তু একটা আরেকটা সহজ স্ট্রাকচার আছে। প্রশ্ন হলো এটি কেন পরীক্ষায় পড়ে না? বিকজ এই যে সামিয়ার মতো অনেকের স্ট্রাকচারটা মুখস্থ আছে, হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার রূপ থাকলে এটি পারফেক্ট পার্টিসিপল। কাজে যেহেতু স্ট্রাকচারটা ভেরি সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ওয়াই এই প্রশ্নটা ডিরেক্টলি পড়ে না। বাট কেন, হোয়াই উই নিড টু লার্ন, কেন আমাদেরকে শিখতে হবে? জাস্ট বিকজ ফর দ্য ট্রান্সলেশন পারপাস। যারা বিসিএস ক্যাডার বা ব্যাংকার হতে চাও তাদের ট্রান্সলেশন করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। তো সেই সমস্ত রাইটিং এর জন্য এগুলো আমাদেরকে শিখতে হয়। তাহলে সেন্টেন্সে পারফেক্ট পার্টিসিপলের কাজ হ্যাভিং প্লাস V3। ভালো করে শুনে নাও। সাধারণত দুটি কাজের মধ্যে বিরতি নির্দেশ করতে পারফেক্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। একই সময়ে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে বিরতি নির্দেশ করতে পারফেক্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন সামিউল একই সাথে প্রায় কাছাকাছি সময়ে দুটো কাজ করবে। বলে সিনেমা দেখার পরে সে ঘুমাতে গেল, তাহলে একটা কাজ আগে করেছে, একটা একটু পরে, একটু বিরতি আছে মাঝে। সিনেমা দেখার পরে সে ঘুমাতে গেল, কাজটি শেষ করার পরে সে ঢাকা গেল। সো দিস ইজ কল্ড পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, তো এই ধরনের বাক্য যে ক্ষেত্রে দুটো কাজের মধ্যে একটু বিরতি থাকে আমরা সেক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপলটা ব্যবহার করি। প্রশ্ন হলো এখানে কি কোনো গ্রামার আছে যা নাকি চাকরিতে পড়তে পারে? হ্যাঁ, পড়তে পারে, একটু খেয়াল করো। তাহলে যেমনটি বলছিলাম, সিনেমা দেখার পরে ট্রান্সলেশন করো। Having watched the cinema. হ্যাভিং ওয়াচড দ্য মুভি, হ্যাঁ ধন্যবাদ। সিনেমা দেখার পরে এটি একটি ক্লজ। আসলে এটি ক্লজ বলা যাচ্ছে না, আমি ভেরি সরি, কারণ এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব নেই। ক্লজ হওয়ার শর্ত হলো অবশ্যই একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। এটি হ্যাভিং প্লাস V3। এই যে হ্যাভিং প্লাস যে ভার্বটা আসবে তার 3 নাম্বার রূপ। হ্যাভিং ওয়াচড দ্য মুভি জটিল বাক্য, সিনেমা দেখার পরে সে ঘুমাতে গেল, হি ওয়েন্ট টু স্লিপ। তাহলে এখানে একটি গ্রামার আমরা শেখাতে চাই তোমাদেরকে। সেই গ্রামারটা হলো, শুধু মনে রাখার চেষ্টা করো, পারফেক্ট পার্টিসিপল যুক্ত ক্লজটি সর্বদাই পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে। কারণ এটি একটি অতীত নির্দেশক শব্দ। দুটো কাজ অতীতকালে হয়ে গেছে, একটা একটু আগে একটু পরে, বিরতি নির্দেশ করতে এটা ব্যবহার করা হয়। কাজটি শেষ করার পরে সে ঢাকা গেল, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। কাজটি শেষ করার পরে পরীক্ষার প্রশ্নটা কিভাবে হবে? এখানে হি ড্যাশ টু ঢাকা, এখানে অনেকগুলো অপশন দেওয়া হবে। বলো তনুশ্রী, বলো দেখি। হি গো টু ঢাকা, হি গোস টু ঢাকা, নাকি হি ওয়েন্ট টু ঢাকা? Sir, went to Dhaka. ওয়েন্ট টু ঢাকা, বিকজ শুধু একটা লার্নিং আমাদের হয়েছে, যদি পারফেক্ট পার্টিসিপল কোন সেন্টেন্সে থাকে হ্যাভিং প্লাস V3, অবশ্যই ওই ক্লজটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। তাহলে আমাদের পারপাস হলো, এই মুহূর্তে আমাদের পারপাস এই সেন্টেন্সে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা নন ফাইনাইট ভার্ব আছে। এখানে ওয়েনটা হলো ফাইনাইট ভার্ব, যা না হলো বাক্যটাই হবে না। আর এই হ্যাভিং ওয়াজড এটি হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এগুলো ভার্ব। এখানে বাক্যটা কিন্তু একটু মিস্টেক করেছিলাম শুরুতেই। সিনেমা দেখার পরে হ্যাভিং ওয়াচড দ্য মুভি হি ওয়েন্ট টু স্লিপ, বিথি মাগুরা। সে বলবে যে এই বাক্যটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড।
আমার মনে হয় বলতে একটু ভুল হয়েছিল, তুমি সঠিক করে বলো। সরল নাকি জটিল নাকি যৌগিক? আমাদের সময় বিসিএস এ পড়তো, হ্যাঁ, যে বাংলায় একটি বাক্য লেখা থাকবে, তো যেটি সব থেকে বড় বাক্য কঠিন জটিল মনে হয় সেটি আসলে সরল বাক্য, ঠিক এরকম আর কি। হ্যাঁ, হ্যাভিং ওয়াচড দ্য মুভি হি ওয়েন্ট টু স্লিপ। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য হওয়ার শর্ত একটাই, সেখানে সাবজেক্ট থাকবে একটা, ফাইনাইট ভার্ব থাকবে অনলি একটা। ভেরি সিম্পল, এই সেন্টেন্সে সাবজেক্ট একটা, ভার্ব একটা, আর এটা তো নন ফাইনাইট ভার্ব। যেহেতু ক্লজ একটা, অবশ্যই সেটি সিম্পল সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে দুটো ক্লজ থাকে তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড হওয়ার দুটোরই সুযোগ আছে, এটা কনজাংশনের উপর নির্ভর করে। যেহেতু এই সেন্টেন্সে কোনো কনজাংশন নেই, একটাই ক্লজ, তাহলে আশা করি তোমরা অল্প অল্প ধারণা পেয়েছো যে একটি ইংলিশ সেন্টেন্সে ফাইনাইট ভার্ব ছাড়া আরো ভার্ব ব্যবহৃত হয়। তাহলে গত ক্লাসে পড়িয়েছিলাম জেরান্ড অর ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, যে দুটোই ভার্বের সাথে আইএনজি করে হয়। আজকে ছোট্ট করে ধারণা পেয়েছো পাস্ট পার্টিসিপল, এইটুকু যথেষ্ট, যা বলেছি তার মধ্যে চাকরি প্রশ্ন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর একটি ধারণা নিলে পারফেক্ট পার্টিসিপল আসলে কেমন, এটি থেকে কোনো প্রশ্ন ইনশাল্লাহ হবে না, শুধু একটা গ্রামারটা জেনে রাখলে। হ্যাঁ, এরপর আসো দেখো আরেকটা আছে ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। ইনফিনিটিভ, হ্যাঁ, বলো ইনফিনিটিভ কিভাবে গঠিত হয়? সোয়া টু বলো প্লাস দেখি, ভি। ইনফিনিটিভ কিভাবে গঠিত হয়? তাহলে এই যে টু প্লাস ভার্ব, এটি তো ফাইনাইট ভার্ব না, এটির নাম হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, তার মধ্যে একটি হলো টু প্লাস ভার্ব। স্বাভাবিকভাবেই ছাত্রদের মধ্যে প্রশ্ন জাগে যে স্যার এখান থেকে চাকরিতে প্রশ্নটা কিভাবে হবে, কারণ টু প্লাস ভার্ব লিখে দিলেই তো আমরা বুঝে যাব গৌরাঙ্গ যেটি ইনফিনিটিভ। এবার ইংলিশ গ্রামারে টু প্লাস ভার্ব কখন ব্যবহার করতে হয়? ছোট্ট ছোট্ট যে গ্রামার বই তোমরা বাংলাদেশি রাইটারদের লেখা পড়ে থাকো, সেখানে একটি ছোট্ট করে একটা গ্রামার লেখা থাকে। একটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্ট যদি একটা হয়, অবশ্যই মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব একটাই বসবে। দ্বিতীয় ভার্বের সাথে হয় টু যোগ করতে হবে অথবা আইএনজি করতে হবে, এই কথাটা লেখা থাকে। আর অ্যাকচুয়াল গ্রামার হলো একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট হবে, একটাই ফাইনাইট ভার্ব হবে, একটা ক্লজে। আই ওয়ান্ট, আমি চাই। এখন আমি আবার যদি লিখি আই ওয়ান্ট, আমি চাই প্লে ক্রিকেট, তাহলে ভুল কেন হলো এটি একটু বলার শেখো। আই ওয়ান্ট প্লে ক্রিকেট, রিয়া আক্তার, সীমা পারভীন, বাক্যটাকে আমরা ভুল বলছি, কিন্তু কেন? সেখানে টু নাই এজন্য। না, আমি এই টু নাই এই কারণে বিষয়টা এরকম নাই, আমি বলছি ভুল কেন মনে হয়। ওয়ান্ট একটি ভার্ব, প্লে স্যার একটি আমি ভার্ব। বলো বলো। স্যার এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। এটি হলো মেন কথা। এই কথাগুলো বইয়ে যদিও ওইভাবে না লিখে বইয়ে লেখা থাকে একটা ভার্বের পরের ভার্বের সাথে টু যুক্ত করতে হবে অথবা আইএনজি করতে হবে, এটি আসলে একটা শর্টকাট স্ট্র্যাটেজি মাত্র। মূল গ্রামারটা হলো একটা ক্লজ হতে হলে একটা সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। অবশ্যই একটা ক্লজে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব লেখা যাবে না। দ্বিতীয় ভার্বটিকে অবশ্যই নন ফাইনাইটে কনভার্ট করতে হবে, তার মানে হয় টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের 3 নাম্বার রূপও হতে পারে, রিমেম্বার। তো কখন টু যুক্ত ভার্ব হবে এবং কখন আইএনজি হবে এটি আমি শেখাবো নিঃসন্দেহে, ক্লিয়ার করে দিব বিষয়টা। এখন এটি সঠিক সেন্টেন্স, এটি ফাইনাইট ভার্ব, এটি নন ফাইনাইট ভার্ব। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। হি লাইকস, সে পছন্দ করে। সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, আরেকটি ভার্ব আসতে চাই, এনজয়। আসতে পারবে গৌরাঙ্গ, আফসানা খুলনা? জি না স্যার। পারবে না। না স্যার। হি লাইকস, সে পছন্দ করে। আবার এনজয় একটি ভার্ব। প্রথমত অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি শিওর, তোমাকে অবশ্যই নিশ্চিত হতে হবে লাইক এবং এনজয় দুটি মেন ভার্ব, এবং দুইটা মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব কখনো একটা ক্লজে বসতে পারবে না। অবশ্যই পরের ভার্বের সাথে হয় টু যুক্ত হবে অথবা আইএনজি যুক্ত হবে। এগুলোই তো চাকরির প্রশ্ন। কিভাবে হবে এটি শীট দিয়ে তখন প্র্যাকটিস করিয়ে দিব, বুঝতে পারবে। আপাতত নিশ্চিত হও একটাই ফাইনাইট ভার্ব হবে, দ্বিতীয় ভার্বের সাথে হয় টু যোগ হবে অথবা আইএনজি হবে। সো হি লাইকস, সে পছন্দ করে। টু এনজয়, হ্যাঁ, মুভি সিনেমা দেখতে পছন্দ করে। এখন আসো, স্বাভাবিকভাবেই বিশেষ প্রশ্নকর্তা
হি লাইকস টু এনজয় মুভি লিখে দিয়ে বলবে না এটি কি। যদি এটি বলতো তাহলে বেশিরভাগ ছাত্রই বলতো টু প্লাস ভার্ব, এটার নাম হলো ইনফিনিটিভ। আবার ইনফিনিটিভ থেকে যে পরীক্ষার প্রশ্ন হয়নি তা কিন্তু না। 43 বা 44 বিসিএস এর প্রথম গ্রামারটাই ইনফিনিটিভ থেকে প্রশ্ন হয়েছে। সে প্রশ্নটা কি ছিল একটু খেয়াল করো। এলিটি লেট মি, বলো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? বিথি মাগুরা, ইউ স্যার। চাঁপাইনবাবগঞ্জ। ইউ। আর ভার্ব কোনটা? ওরা বলছে ইউ হলো সাবজেক্ট, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স একবারে বেসিক ক্লাসে বলেছিলাম একটা ভার্বই একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। প্রথমত স্টুডেন্ট হিসেবে নিশ্চিত হতে হবে লেট একটি মেন ভার্ব, তাহলে এটি কিন্তু ফাইনাইট ভার্ব। আসলে ইউ লেট মি, তুমি আমাকে অনুমতি দাও। এরপরে বিসিএস এর কোশ্চেন 43 বা 44 দেখো, লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করার অনুমতি দাও। বিসিএস এর প্রশ্ন ছিল এই সেন্টেন্সে ব্যবহৃত ডু যে ভার্বটা দেখছো এই ভার্বটার নাম কি? 4টা অপশন তারা দিয়েছিল। এটি কি পজিটিভ ভার্ব, এটি কি ইনফিনিটিভ, এটি কি পার্টিসিপল, নাকি এটা জেরান্ট? 4টা নাম তারা দিয়েছে। পজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ইনফিনিটিভ নাকি জেরান্ট। সো এখন কিভাবে নিশ্চিত হবে? বেশিরভাগ ছাত্র যারা ইংলিশে দুর্বল তারা তো ইনফিনিটিভ এটাকে কখনোই বলবে না। কেন বলবে না? কারণ তারা তো ভাবছে এখানে টুটা জয়েন্ট, টু থাকলে ইনফিনিটিভ তারা বলবে। কিন্তু সত্যিকারে যারা গ্রামার পারে সে তো জানে যে একটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট যদি একটা হয়, মেন ভার্ব তো একটাই বসবে, দ্বিতীয় ভার্ব তো আসলে বসারই সুযোগ নেই, এখানে অবশ্যই টু থাকবে। তাহলে টুটা কেন লেখা হয়নি? কারণ কিছু পজিটিভ ভার্ব ফাইনাইট, নো 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 নো, কিছু কিছু ফাইনাইট ভার্ব আছে যাদের পরে টুটা হিডেন থাকে। এই ইনফিনিটিভের নাম হলো বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ সেটাই শেখাবো মূলত। আসলে ইউ লেট মি, তুমি আমাকে অনুমতি দাও টু ডু দ্য সাম, অঙ্কটি করার। কিন্তু টুটা সত্যিই লেখা যাবে না, কারণ এই ইনফিনিটিভের নাম হলো বিয়ার ইনফিনিটিভ। তুমি জানো টু হবে কিন্তু টুটা লিখতে পারো না, বাট তুমি নিশ্চিত এই ভার্বটার নাম হলো ইনফিনিটিভ, কিন্তু টুটা হিডেন থাকবে। স্বাভাবিকভাবেই মনের মধ্যে প্রশ্ন আসছে এমন কতগুলো ভার্ব আছে যাদের পরে টুটা হিডেন থাকে, সেটাই আমি শেখাই দিচ্ছি। দেখো, নট মোর দ্যান, খুব বেশি নয়, 5 থেকে 7টি ব্যতিক্রম শব্দ আছে যা আমরা শীটে লিখে রেখেছি তোমাদের জন্য, যাদের পরে বিয়ার ইনফিনিটিভ হয়। তাহলে ইনফিনিটিভ থেকে আমাদের মেন লার্নিং, আমি এখানে অনেক কথা বলেছি। প্রথমত আজকের ক্লাসের লার্নিং এতটুকু হয়েছে যে একটা ইংলিশ সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই বসবে, দ্বিতীয় ভার্বটা অবশ্যই নন ফাইনাইট হবে, হয় টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি, এটা সবাই নিশ্চিত। দ্বিতীয় হলো কখন টু প্লাস ভার্ব হওয়ার কথা অথচ টু হিডেন থাকে। বেয়ার ইনফিনিটিভ কাকে বলে কে বলতে পারবে? বেয়ার শব্দের অর্থ হলো অনুক্ত, লুকায়িত। যে ক্ষেত্রে টু ইনফিনিটিভের টু হিডেন থাকে তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। যে সকল ক্ষেত্রে ইনফিনিটিভ টু হিডেন থাকে তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। ছোট্ট করে নোট দিয়ে লিখে রাখতে পারো, নিম্নলিখিত ভার্বগুলোর পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয়। কিছু ভার্ব আমি লিখে দিচ্ছি, দেখো, নিম্নলিখিত ভার্বগুলোর পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয়। খুব সহজ, একবার পরে কখনোই সব ধরে রাখতে পারবে না। প্রথম থেকে 20টা ইংলিশের লেকচার শিট আমি একবার কমপ্লিট করব, তারপরে যখন রিভিশন করবো এই কথাগুলো মনের মধ্যে বাজবে এবং ধীরে ধীরে মাথার মধ্যে সেট হবে। ইট উইল টেক টাইম। এই কারণে অধিকাংশ স্টুডেন্ট 1 বছর মেয়াদী ছাত্রত্ব কিনে নিয়েছে, 1 বছর তারা পড়তে পারবে। আমরা চেষ্টা করবো 1 বছরের মধ্যে মিনিমাম 2 বার তো রিভিশন করবোই, 3 টাইমসও করে দিতে পারি। তোমাদের মেয়াদ শুরু হয়েছে জুন মাস থেকে, সামনের বছর জুলাই মাসের 1 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বোঝাতে পারছি সামিউল? এর মধ্যে আমরা 2 বার রিভিশন করে দেবো ইনশাল্লাহ, তারপরে বাকিটা নিজ দায়িত্বে পড়ে নেবে। ওকে, সো যেমনটা বলছিলাম কিছু ভার্ব আছে যাদের পরে আরেকটি ভার্ব আসলে সর্বদাই কি হবে বলো? বিয়ার ইনফিনিটিভ হয়। এমন কয়টা ভার্ব গৌরাঙ্গ নাম বলতে চাচ্ছে বলো? নিম্নলিখিত ভার্বগুলোর পরে, একটু হলো লেট, গৌরাঙ্গ বলেছে। আর পজিটিভ ভার্ব হিসেবে লেটের পরে হয়, মেকের পরে হয়, হেল্পের পরে Help. হয়। 3টেই আপাতত থাক। হ্যাঁ, লেট মেক হেল্প,
আর এটা পজিটিভ ভার্ব হিসেবে এই তিনটের পরে বিয়ার ইনফিনিটিভ হয়। এছাড়া আর কি কি আছে বলো? হিয়ার মানে শোনা, হেল্প এবং হিয়ার। তারপরে বলো। The need, sir. নো 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 নো, কনজাংশন হিসেবে বাট, except আছে। Let make help here but except, had better, would rather, had better এবং would rather। আমি প্রত্যেকটা দু একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তাহলে এই সকল শব্দের পরে আমরা বলছিলাম বিয়ার ইনফিনিটিভ হয়। যদি এটুকুই ছাত্র জানে তাহলে ইনফিনিটিভ থেকে তার আর কিছুই পড়তে হবে না, তার লার্নিংটা সে বুঝেছে। একটা ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে সাধারণত টু প্লাস ভার্ব হয়, কিন্তু কখন টু হওয়ার কথা বা টুটা হিডেন থাকবে, যে সকল ক্ষেত্রে টু হিডেন থাকে তাকে বিয়ার ইনফিনিটিভ বলে। নিম্নলিখিত ভার্বগুলোর পরে এখানে যদি ওয়ার্ড কনজাংশন হিসেবে বসে এক্সেপ্টেও, এদের পরে বিয়ার ইনফিনিটিভ হয়। লেট, মেক, হেল্প এবং হিয়ার। যেমন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি প্রশ্ন দেখো। আই হার্ড দ্য বেবি, হিয়ার এর পাস্ট টেন্স, আই হার্ড দ্য বেবি টু ক্রাই। আমি শুনলাম শিশুটিকে, ওখানে এরা লিখে রাখছে ক্রাই। এবার ওরা অপশন দিয়েছে, দেখো অপশন এ ক্রাই হবে নাকি অপশন বি টু ক্রাই হবে? বলো দেখি, সোয়া এবং দুইজন দুইজন করে বলো সব সময়। রাবিয়া বসে চাপাই নবমগঞ্জ, আই হার্ড দ্য বেবি টু ক্রাই নাকি শুধু ক্রাই? প্রথমত Try হবে স্যার। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, হিয়ার হলো শোনা, হ্যাঁ, এর পাস্ট টেন্স হলো ভি থ্রি লেখা আছে, যে হিয়ার এর ভি থ্রি। আই হার্ড দ্য বেবি, আমি শুনলাম শিশুটিকে। যেহেতু হিয়ার ভার্বের পরে বিয়ার ইনফিনিটিভ হয়, মানে ক্রাই ক্রাই থাকবে, টু লেখা যাবে না। আবার বিসিএস এর প্রশ্ন হলো এখানে ক্রাইটা তারা লিখে দিত, দিয়ে তোমার কাছে জানতে হবে এখানে এই ক্রাইটা কোন ভার্ব, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ নাকি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল? কি হবে বলো? ইনফিনিটিভ। জানো টু হবে, কিন্তু টু লিখতে পারবে না, তারপরে এটাকে ইনফিনিটিভ বলতে হবে, বিকজ দিস ইজ বিয়ার ইনফিনিটিভ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই ভার্বগুলো লিখে নিয়েছো সবাই? লেট, মেক, হেল্প, হিয়ার, বাট, এক্সেপ্ট, হ্যাড বেটার, উড রাদার। বুঝতে পারছো? সো এই ভার্বগুলো একটু প্র্যাকটিস করে নিবে, যখন শীট দিব আমরা এটা রিয়েল প্র্যাকটিসে তোমাদেরকে নিয়ে যাব। গত দিনের মতো আমরা ইংলিশের নন ফাইনাইট ভার্ব তিনটে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরে আমাদের এখন অনেক কাজ আছে, সেটি হলো বেসিক নিয়ে আরো দু একদিন কথা বলবো। মানে আপাতত ইংলিশের বেসিক আমার মন যা চাই তাই এলোমেলো পড়াচ্ছি, আমরা শীট দিয়ে পড়ানো শুরু করবো ওই দিন ভেরি শর্ট টাইম। তো একটু দেখি তোমরা আসলে কতটা কতটা পারো তোমরা। এটি হলো 1 নাম্বার লেকচার শিট, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আজকে দিয়ে দিব। যা পড়ালাম তা কতটা পারো একটু প্র্যাকটিস করবো। সেন্টেন্স কাকে বলে এই প্রশ্নটা, এই যে প্রাইমারি পরীক্ষা হলো তার আগের বারে প্রাইমারি পরীক্ষায় পড়েছে, ম্যাক্সিমাম ছাত্র ভুল করেছে। A sentence is a group of words. Sentence হলো একগুচ্ছ শব্দ that make a complete sense or thought. সেন্টেন্স হতে হলে এই একগুচ্ছ শব্দকে অবশ্যই প্রকাশ করতে হবে একটি পরিপূর্ণ ধারণা, সেন্স অর থট। চারটা অপশন ছিল প্রাইমারিতে, থট ছিল সেখানে একটি অপশন। অবশ্যই একটি পরিপূর্ণ ধারণাকে প্রকাশ না করলে তা কখনো বাক্য হতে পারে না। একটি ইংলিশ সেন্টেন্স হতে হলে দুটো শর্ত ফিল আপ করলে সেন্টেন্স রাইট। আর ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এন্ড মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। আমি আমার মতো করে শীটটাকে সাজিয়েছি। বিসিএস এবং প্রাইমারি কোশ্চেন ফাইনাইট ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। যতগুলো প্রশ্ন পড়েছে সব এখানে আমি সাজিয়ে কম্পোজ করে দিয়েছি। অসংখ্য মার্কেটে বই আছে যেখানে এখানে শত শত প্র্যাকটিস আছে। চাকরির জন্য এত দরকার হবে না, যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দেয় তাদের এত বেশি পড়তে হবে, তোমাদের এত লাগবে না ইনশাল্লাহ। আরো প্র্যাকটিস শিট তৈরি করে দিয়েছি নিজের মতো করে, এখান থেকে প্র্যাকটিস করে নিবে। এবার আজকে যে বিষয়ে কথা বলছিলাম, নন ফাইনাইট ভার্ব। জেরান্ট, জেরান্ট ভার্বের সাথে আইএনজি করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি করা হয়। এটি বাসার হোমওয়ার্ক দিয়েছিলাম, হাউ টু আইডেন্টিফাই। আবার পাস্ট পার্টিসিপল আমি অনেকগুলো উদাহরণ লিখেছি, কিন্তু লেকচার শিটে যে তিনটে উদাহরণ এগুলো কিন্তু লিখি নাই। দেখছো এখানে খেয়াল করে বলো, সোয়া বলো এবং তৃষা হাজরা। I frightened the frightened boy
ভীতু বালকটি জাম্পড ওভার দ্য ওয়ালের উপর দিয়ে লাফ দিল। এই সেন্টেন্সে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব কোনটা, যেটা না হলে সেন্টেন্স হতো না? কোনটা বলো? জাম্পড ওভার দ্য ওয়াল। তাহলে ভার্বের আগে সাবজেক্টে রয়েছে ফ্রাইটেন। এই যে অতিরিক্ত ভি3 আর্টিকেল আর নাউনের মাঝে, দি হলো আর্টিকেল, বয় হলো নাউন, এর মাঝে যখন ভি3 হয় এটাকে পাস্ট পার্টিসিপল বলে। আবার একজন ব্রিটিশ রাইটার ক্লাস দেখলাম, সেখানে তিনি বলছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যত ভি3 ব্যবহার করি তার সবই পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ লিভড অ্যান ইন্টারেস্টিং লাইফ। কিন্তু এই কথাটা আমি কেন বলতে পারছি না? বিকজ এই সেন্সে বলছি না, কারণ তোমাদেরকে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে গ্রামারে যে একটা ইংলিশ সেন্টেন্স হতে হলে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে যদি লাইফটা নন ফাইনাইট ভার্ব হিসেবে পার্টিসিপল বলে থাকি তাহলে তোমরা অনেকেই প্রশ্ন করবে। এই কারণে আমি সে প্রসঙ্গে যেতে চাই না, যা তোমাদেরকে কনফিউজড করবে। এবার আসো বিসিএস এর কোশ্চেন দেখো, 41তম বিসিএস এ দেখো, আই উইল নট লেট ইউ গো। হ্যাঁ, সামিয়া এবং সীমা পারভিন বলো, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিব না। এই সেন্টেন্সে গোটা কোন ভার্ব? এখানে লেটটা হলো মেন ভার্ব, উইল হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে প্রশ্ন হলো গোটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ। হ্যাঁ, কারণ লেট মেন ভার্বের পরে সবসময় বিয়ার ইনফিনিটিভ হয়। আসলে আই উইল নট লেট ইউ টু গো, কিন্তু টুটা লেখা যাবে না। আবার এই যে আমি যে প্রশ্নটা উদাহরণ দিলাম, আই হার্ড দ্য বেবি জাস্ট ক্রাই, কোন কোন ভার্বের পরে বিয়ার ইনফিনিটিভ হয়? আমার মনে হয় বেশ কিছু লিখতে আমি ভুল করে ফেলেছি, মেবি আই এম থিঙ্কিং সো। অ্যাক্টিভ ভয়েসে সি, লেট, মেক, নো, ফিল, হিয়ার, ডিয়ার, নিড। নো, আমি ডিয়ার আর নিডের বিষয়ে আসলে, হ্যাঁ ঠিক আছে, কথা সত্য, এই ভার্বগুলো লিখতে হবে সবগুলো। হ্যাঁ, এক্সট্রা শিটটা দিয়ে দিব, এগুলো স্টাডি করে নেবে। এদের পরে বিয়ার ইনফিনিটিভ হয়। যেমন আই স হিম, সি ভার্বের পরে বিয়ার ইনফিনিটিভ হয়। আই স হিম গো, টুটা লেখার দরকার নেই। হি মেড মি ওয়ার্ক ফর হিম। হ্যাঁ, মেকের ক্ষেত্রেও হি মেড মি টু ওয়ার্ক বলা যাচ্ছে না, শুধু ওয়ার্ক ফর হিম। লেট হিম ডু ইট, লেটের পরে তো টু বলা যাবে না, আগেই জানো। সো এটি নন ফাইনাইট ভার্ব। এখান থেকে পরের ক্লাসে আমরা মূল অ্যাপ্লিকেশনে তোমাদেরকে নিয়ে যেতে পারবো। সামিউল বলছিল একটু রাত হয়ে গেলে তোমাদের ক্লাস করতে একটু বিশেষ অসুবিধা। সো আমরা কি ব্রেকের পরে, অধিকাংশ ছাত্রকে ব্রেকের পরে আমরা কম পাচ্ছি, আমরা তাড়াহুড়ো করে শিখবো না নিঃসন্দেহে।